আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রতিমা আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। ডাকসু ও জাকসু জাতীয় নির্বাচনে কি করবে বিএনপি, এনসিপি ও জামাত? বিস্তারিত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জোটের বড় বিজয় ও ছাত্র দলের পরাজয় নিয়ে সমাজের নানা পরিসরে ব্যাপক আলোচনা চলছে। তবে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের নিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের ভরাডুবির কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি, বিএনপি অর্থাৎ এনসিপি ভবিষ্যৎ ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং জামাতকেও সেখানে টেনেছে। যদিও ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের ফলাফল ভিন্ন সামাজিক রাজনৈতিক গুণনীয়কের উপর নির্ভর করে না, কেননা জাতীয় নির্বাচনের দেশ জুড়ে নানা ধর্মের, মতের, বয়সের ও আর্থ সামাজিক অবস্থানের ব্যক্তি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেন। তবু এই মিনি নির্বাচনগুলোয় আশানুরূপ ফল না করায় রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনা ও দূরদর্শিতার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করে, জাতীয় নির্বাচনে তা কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ডাকসু নির্বাচন ও জাকসু নির্বাচন হয়ে গেছে। সেখানে শিবিরের আলহামদুলিল্লাহ বিশাল জয়, এবং এই জয়ে সারা দেশ থেকে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। যারা তাদের বিরোধী পার্টি তারা অভিনন্দন জানিয়েছে। আসলে আমি মনে করি এই ডাকসু জাকসু নির্বাচন এবং বাংলাদেশে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হচ্ছে, প্রত্যেকটাতেই কিন্তু শিবিরের জয় জয়কার হবে। আপনারা লিখে রাখতে পারেন, কারণ শিবির শিবির কিন্তু জামাত সমর্থিত একটি সংগঠন। এদের দক্ষতা, এদের কর্ম পরিকল্পনা এবং এদের নেটওয়ার্ক বিশাল, যা বাংলাদেশে অন্য কোনো এরকম সুশৃঙ্খলবদ্ধ কোনো দল আছে বলে আমার মনে হয় না। জামাতকে আমার কিন্তু ভালো লাগে, যেটা সত্যি কথা, একদম মন থেকে বললাম। সুপ্রিয় দর্শক, এবার আসি ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা 28টি পদের একটিতেও জিততে পারেনি এনসিপি এবং বিএনপি প্রার্থীরা। নির্বাচনে এই প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় 9 দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আর জিএস প্রার্থী ছিলেন সম্মুখ সারির আরেক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভিপি পদে মাত্র 1103 ভোট পেয়েছেন কাদের, আর জিএস পদে বাকের পেয়েছেন 2131 ভোট। ভোটের হিসাবে দুজনই হয়েছেন পঞ্চম। এটা একটা দুঃখজনক, কারণ তারা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা রেখেছেন। এবং আপনারা জানেন এখানে কিন্তু ছাত্র শিবিরও কিন্তু বিশাল ভূমিকা রেখেছে, কিন্তু তারা ওপেন হয়নি, তারা গোপনে করেছে। আর 4টি সম্পাদকীয় পদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা দ্বিতীয় হয়েছেন। তবে অন্যগুলোয় তারা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিত্ব তৈরি করতে পারেননি। যদি এই পরাজয়ের পেছনে দলের নেতাদের অনেকেই প্যানেল নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের মধ্যে বিভাজন ও অনাবাসিক শিক্ষার্থীদের অসমর্থনকে দায়ী করেছেন, কিন্তু 1 বছরের মধ্যেই জুলাই আন্দোলনের নেতাদের জনপ্রিয়তার এই পতনকে নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের অধ্যাপক অশোক সোয়েন গত মার্চে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করেন, 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার সরকার উৎখাতের পর গণবিক্ষোভের যে মোমেন্টাম তৈরি হয়েছিল, এনসিপি নতুন দল গঠনের মাধ্যমে তার সদ্ব্যবহার করে। তবে এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, কেননা ভারতের রাজনীতিতে জনতা পার্টি 1977 সালের ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে বিরোধীদের নিয়ে গড়ে ওঠা কোয়ালিশন
আর অসম গণপরিষদের মতো রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া দলগুলি প্রায়ই তাদের প্রাথমিক সাফল্য ধরে রাখতে এবং পরবর্তী সময়ে অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। এ কারণে হিসাবে অধ্যাপক সোয়েন এ তিনটি বিষয় উল্লেখ করেন, যেগুলো হলো একটি শক্তিশালী আদর্শের অভাব, তারপর নিবেদিত প্রাণ তৃণমূল সমর্থকের অনুপস্থিতি এবং তাৎক্ষণিক সংকট কেটে যাওয়ার পরে একইভাবে জনসাধারণ উৎসাহ ধরে রাখতে চ্যালেঞ্জ করে। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এখনো বিকাশের কিছু সুযোগ রয়েছে। গত ১৬ বছর মোট প্রায় ৪ কোটি নতুন ভোটার হয়েছে। তাদের অনেকেই প্রচলিত বংশগত রাজনীতির শক্তিশালী প্রভাবের বাইরে গিয়ে বিকল্প খুঁজছেন। এটা কিন্তু বাস্তব কথা। খেয়াল করে দেখবেন, নবগঠিত দল এনসিপির ক্ষেত্রে এ তিনটি কারণেই বিদ্যমান। কোনো রাজনৈতিক দলের এমন একটি শক্তিশালী ও সুস্পষ্ট আদর্শের প্রয়োজন, যা সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে অনুপ্রাণিত হয়। দল গঠনের প্রথম থেকেই নেতারা নিজেদের বাংলাদেশিপন্থী ও মধ্যপন্থী বলে দাবি করলেও তাদের আদর্শ বিষয়ে সাধারণ জনমনের অস্পষ্ট ও বিভ্রান্তি দলটি একেবারেই পরিষ্কার করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত এনসিপিকে মূলত পতিত সরকারের বিরোধীকারী দল হিসাবেই দেখা যাচ্ছে, যেখানে তাদের প্রধান বক্তব্য শেখ হাসিনা সরকারের বিচার চাওয়া, মুজিববাদকে উৎপাদন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ইত্যাদি। নতুন রাজনৈতিক দল হিসাবে নিজ কর্ম পরিকল্পনার মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করার পরিবর্তে শুধু আওয়ামী লীগ বিরোধী অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদী জনসমর্থন ধরে রাখা সম্ভব নয়। এ প্রসঙ্গে সদ্য প্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন উমর প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ছাত্ররা বলেছে তারা বামপন্থী নয়, তারা দক্ষিণপন্থীও নয়, তারা মধ্যপন্থী। সত্যিকার অর্থে মধ্যপন্থী বলতে দুনিয়ার তো কিছুই নেই। তাদের তো বলতে হবে তারা কি, তারা কিসের দল করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাদের এখন পর্যন্ত দেশের কৃষক শ্রমিকদের পক্ষে কোনো কথা বলতেও শুনিনি। 22 এপ্রিল 2025, তাই স্পষ্ট এক নীতি ও শক্তিশালী বার্তা ছাড়া দলটির প্রাসঙ্গিকতা বজায় রাখা যে কঠিন হয়ে উঠতে পারে, তা সম্প্রতি নির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে। ডাকসু নির্বাচন ফলাফল ও তরুণের মনের চাওয়া। আরেকটি সমস্যা হলো এনসিপিতে ক্যারিসমেটিক নেতার অনুপস্থিতি লক্ষণীয়। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান বা জেনারেল এরশাদের মতো শক্তিশালী ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়েছে। অন্যদিকে এনসিপি যৌথ নেতৃত্বের যে মডেল বেছে নিয়েছে, সেটি দীর্ঘমেয়াদী জন আকাঙ্ক্ষা গড়ে তুলতে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে বলে মনে করি। এনসিপির জন্য আরেকটি বড় বাধা হলো তৃণমূল পর্যায়ের সংগঠনের অভাব। বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলোর বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যা সবচেয়ে প্রত্যন্ত গ্রামগুলোয়েও প্রতিষ্ঠিত। ব্যাপক এই স্থানীয় সমর্থন গড়ে তোলার ক্ষেত্রে সারা দেশের তাদের কয়েকটি রাজনৈতিক অব্যাহত জনসংযোগ বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছে। অন্যদিকে এনসিপি মূলত শহর কেন্দ্রিক দল। তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত তাদের তেমন উপস্থিতি বা প্রভাব দেখা যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন পেশা ও অবস্থান থেকে আসা এনসিপি নেতারা জুলাই আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিলেও পরবর্তী সময়ে তারা দল গঠনের পর নানা সময়ে তাদের ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষা দলের মধ্যে বিভাজন সৃষ্টির ভূমিকা রয়েছে। যেহেতু দলের কোনো প্রধান নেতৃত্ব নেই, নেতারা গণমাধ্যম ও জনসমাবেশ বিভিন্ন আদর্শপুত বক্তব্য দেন, যা জনগণকে আরো বিভ্রান্ত করেছে। মূলত নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করেছিল, তার ধারাবাহিকতার তারা ধরে রাখতে পারেনি। অধ্যাপক সোয়াইনের উল্লেখিত কারণগুলো ছাড়াও আরো দুটি কারণ এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এক, বিভিন্ন পর্যায়ে নেতা ও সমানের চাঁদাবাজি ও অর্থ কেলেঙ্কারিতে সংযুক্ত থাকার অভিযোগ। দুই, নানা সময় অপরিবর্তনশীল ও অপরিপক্ক বক্তব্য প্রদান। অনেকটা সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হওয়া এই দল বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনে যে সরকারি সমর্থন পেয়েছে, তা অনেক ক্ষেত্রেই নজিরবিহীন ও দৃষ্টিকটু। এই পক্ষপাতিত্ব তাদের আকাশচুম্বী জনপ্রিয়তাকে জ্যামিতিক
হারে কমিয়েছে, যা সত্ত্বেও এনসিপি বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। আপনারা জানেন, ছাত্রদল এবং এনসিপির যে কার্যক্রম এবং ছাত্র শিবিরের যে কার্যক্রম তা আকাশ পাতাল ব্যবধান। এই কারণে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা 13 সেপ্টেম্বর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এনসিপিকে পুনর্নির্ধারণ, পুনর্গঠন ও পুনরুদ্ধার করতে পরামর্শ দিয়েছেন। এছাড়া 14 সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম পরিবর্তন সহ কিছু সংস্কারের পরামর্শ দিয়েছেন দলটি। পরিশেষে বলা যায়, নানা চ্যালেঞ্জে থাকা সত্ত্বেও নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনও বিকাশের কিছু সুযোগ রয়েছে। গত 16 বছরে মোট প্রায় 4 কোটি নতুন ভোটার হয়েছে। তাদের অনেকেই প্রচলিত বংশগত রাজনীতির শক্তিশালী প্রভাবের বাইরে গিয়ে বিকল্প খুঁজছেন। গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের আমলে সংগঠিত মব সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতার, ক্ষুদ্র জাতিসত্তা ও বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর উপর নির্যাতন, শ্রমিকদের ন্যায্য বেতন বকেয়া মতো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একনিষ্ঠ প্রতিবাদ ও কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করলে জনগণের কিছুটা কাছাকাছি যেতে পারবে এবং যোগ্য রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের প্রমাণ করার প্রতিযোগিতায় কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে বলে মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই যে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন ও জাকসু নির্বাচনকে ঘিরে যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, যেমন এনসিপি ও বিএনপি এবং আরো যে অন্যান্য সংগঠনগুলো আছেন, তাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন দেখা গেছে বিএনপি একটা বিশাল পরিসরের কিন্তু তাদের জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশে। অর্থাৎ আমি মনে করি সবচেয়ে বেশি এবং টপ লেভেলের আওয়ামী লীগের চেয়ে কিন্তু একটা বড় দল হয়েছে বিএনপি, এটা বাস্তব কথা। তাদের জনপ্রিয়তা বেশি, আকাশচুম্বী। এখন হঠাৎ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তো বিএনপির হওয়ার কথা, বা আপনারা দেখবেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে গণ আন্দোলন হয়েছে সেটা কিন্তু এনসিপির কিন্তু আকাশচুম্বী একটা বিশ্ববিদ্যালয়ে একটা তাদের হয়েছে, মানে জনপ্রিয়তা উঠেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদেরও একটা প্রার্থী জয়লাভ করতে পারেনি এনসিপির, এবং বিএনপির একটা জয়লাভ করতে পারেনি। এবং এই দুটো বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ডাকসু ও জাকসু নির্বাচনে দুটোটাই জয়লাভ করেছে আপনারা ছাত্র শিবির। আসলে এর কারণ কি? সুপ্রিয় দর্শক, একদম পরিষ্কার, এই জাকসু ও ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিশাল একটা প্রভাব ফেলতে যাচ্ছে। আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার। এবং জাতীয় নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখন আমি মনে করি বিএনপির উচিত জামাতকে আবার দলে নেওয়া। তা না হলে আওয়ামী লীগ কিন্তু খুব শীঘ্রই, যদি বিএনপি যাবে নির্বাচনে, এটা 100% লিখে রাখতে পারেন। কিন্তু বিএনপি যার পরেই ক্ষমতায়, তারপরেই কিন্তু আওয়ামী লীগ সুর করে চলে আসবে এবং আওয়ামী লীগের সাথে কোনো দিন পারবে না বিএনপি, চ্যালেঞ্জ লিখে রাখতে পারেন, পারবে না। কারণ তাদের যে নেতাকর্মীর যে মানে অ্যাটাকিং, আওয়ামী লীগেরা কিন্তু পিছপা হয় না। এবং আওয়ামী লীগ শুধু একটা দলেরই ভয় পায়, সেটা হচ্ছে জামাত। এছাড়া কোনো দলকে তারা তোয়াক্কাই করবে না, বিএনপিকে তারা কচু পাতার মতো মনে করবে না। 100% আপনারা লিখে রাখতে পারেন। শুধু একটা দলকে তারা ভয় পায়, সেটা হচ্ছে জামাত এবং ছাত্র শিবির। এই একটা সংগঠনের মাধ্যমেই তাদের পরাজিত হতে পারে। অর্থাৎ আমি মনে করি এখন বিএনপির 100% আপনার জামাতকে দরকার পাশে। তা না হলে বিএনপি ক্ষমতা যাবে, তাদের কপালে খুব শীঘ্রই কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং এই বাংলাদেশ আবার ইন্ডিয়ার হাতে চলে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমার কথায় কি যুক্তি আছে? যদি আমি কথায় যুক্তি না থাকে তাও কমেন্টে লিখতে পারেন, এবং আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে তাও কমেন্টে আপনি লিখতে পারেন। সুপ্রিয় দর্শক, আমি মনে করি এই ডাকসু নির্বাচন ও জাকসু নির্বাচন দুটো নির্বাচনই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে এবং জামাতের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে এই কারণেই, কারণ তারা যেভাবে সৎভাবে কাজ করছে রাজনীতির মাঠে এবং মানুষের সহযোগিতা করছে, তাতে জামাতের জনপ্রিয়তা অনেক অংশে বেড়ে গেছে আগের তুলনায়, এবং বিএনপির
জনপ্রিয়তা অনেক অংশে কমে গেছে আগের তুলনায়। সুপ্রিয় দর্শক, আপনার মতামত কি কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।